আমি অর্চিতা শীল, রিজিওনাল সেন্টার, ইগনো রিজিওনাল সেন্টার, কলকাতার রিজিওনাল সেন্টার থেকে বলছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিপিএসসি 133 চ্যাপ্টার বা ইউনিট 5, প্রেসিডেন্সিয়াল সিস্টেম অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ সংসদীয় প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থা। প্রথমে আমরা যেটা আলোচনার বিষয় আমার সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম। আমরা এই যে আন্তর্জাতিক পরিবেশে বিলং করি সেখানে দেখি আমরা বিভিন্ন রাষ্ট্রের সহাবস্থান দেখা যায় এবং এই সমস্ত রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ রাষ্ট্র হয়তো কিছু রয়েছে উন্নত রাষ্ট্র, কিছু রয়েছে ডেভেলপ উন্নয়নশীল রাষ্ট্র, কিছু রয়েছে অনুন্নত রাষ্ট্র। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা পরিলক্ষিত হয়। সেই সমস্ত রাষ্ট্রের পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করতে দেখা যায়, তাহলে দেখা যায় যে পৃথিবীর অনেক দেশে সাধারণত সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, whereas বা যেখানে আর কিছু কিছু দেশ রয়েছে যেখানে বেশিরভাগ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার উদাহরণ হিসেবে তো আমরা আমাদের নিজেদের দেশকেই তুলে ধরতে পারি, যেমন হচ্ছে ভারতবর্ষ। অন্যদিকে যদি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার উল্লেখ করা যায়, তবে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই আদর্শ হিসেবে আমরা কিন্তু আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রকে পেয়ে থাকি। এবারে আসি যে সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝানো হয়ে থাকে যেখানে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে একটা ঐক্যবদ্ধ নেতৃত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ কথাটির মানে কি? মানে হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা খুব সহযোগিতাপূর্ণ সম্পর্ক বা ইন্টিমেট রিলেশন রক্ষিত হয়। এটি হচ্ছে এমন একটা ধরনের শাসন ব্যবস্থা যেখানে দেখা যায় যে জনপ্রতিনিধিত্বের সঙ্গে দায়িত্বশীলতা ব্যাপারটা বা রেসপন্সিবিলিটির ব্যাপারটা যুক্ত থাকে। এখানে যদি শাসন ব্যবস্থাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সেখানে সাধারণত আইনত একজন রাষ্ট্রপতি, যেমন ধরুন উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা উল্লেখ করতে পারি, একজন রাষ্ট্রপতি থাকে, কিংবা যদি গ্রেট ব্রিটেনের কথা ধরি সেখানে আমরা একজন রাজা বা রানীর অবস্থান পেয়ে থাকি। কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক বা টাইটুলার হেড হিসেবে আমরা তাদের উল্লেখ করতে পারি। কিন্তু দেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার নেতৃত্বে পরিচালিত মন্ত্রী পরিষদের পরামর্শ দ্বারা সেই শাসন ব্যবস্থা কি হয়, কন্ডাক্টেড হয়ে বা পরিচালিত হয়। এবং সেখানে দেখা যায় যে ধরুন ভারতের ক্ষেত্রেও রাষ্ট্রপতিকে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া তিনি কোনো কিন্তু ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন না বা প্রয়োগ করতে পারেন না। এখন বলা যেতে পারে যে এই প্রধানমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ মন্ত্রী পরিষদ, এই প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা, আমরা নিশ্চয়ই জানি সরকারের তিনটে বিভাগ থাকে। আইন বিভাগ যেটাকে লেজিসলেচার বলে, শাসন বিভাগ যেটাকে এক্সিকিউটিভ বলে এবং বিচার বিভাগ যেটাকে জুডিশিয়ারি বলে। দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য এই লেজিসলেচার বা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। উদাহরণ হিসেবে তো বললাম ভারতবর্ষের কথা, তো বললাম, আর একটা দেশের কথা বলেছি গ্রেট ব্রিটেন। এছাড়াও দেখা যায় যে অনেক সময় কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশেও এই শাসন ব্যবস্থায় রয়েছে। এবারে আমরা বলি যে আনুষ্ঠানিক এবং প্রকৃত শাসকের মধ্যে কি পার্থক্য রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার যদি বৈশিষ্ট্য পর্যালোচনা করা যায় বা ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগকে সেখানে আমরা দেখা যায় যে দুভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে আলংকারিক শাসন বিভাগ, আর একটা হচ্ছে সাংবিধানিক শাসন বিভাগ। সরি, একটা হচ্ছে আলংকারিক বা সাংবিধানিক শাসন বিভাগ, আর একটা হচ্ছে রিয়েল শাসন বিভাগ বা প্রকৃত শাসন বিভাগ। আইনত যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি সাধারণত হলেন নামমাত্র শাসক বা টাইটুলার হেড, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে পেয়ে থাকি। তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান, obviously he is the head of the state, but he is not head of the government. তিনি কিন্তু সরকারের প্রধান নন। আচ্ছা, এছাড়াও বলা যায় যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ব্রিটেনের রাজা বা রানীর কথাই বলো বা ভারতবর্ষের রাষ্ট্রপতির কথা বলো, তারা কিন্তু আইনত সমস্ত ক্ষমতার উৎস। তাদের নামে কিন্তু কোন দেশে যুদ্ধ ঘোষিত হয় অন্য দেশের বিরুদ্ধে, তার নামে কিন্তু দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু তিনি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া সাধারণত কোন রকম সক্রিয় ভূমিকা পালন করতে পারেন না। ভারতের সংবিধান যদি দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে, কিন্তু সত্যিকারের ক্ষমতা ব্যবহার করে থাকেন ভারতের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। তাই বলা যায় যে এই কারণে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি, তিনি শুধুমাত্রই টাইটুলার হেড, তাকে অন্য কিছু বলা যায় না। তিনি একজন নিয়মতান্ত্রিক শাসক, কিন্তু হি ইজ নট হেড অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু তিনি সরকারের প্রধান নন। মন্ত্রী পরিষদের নেতা প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে শাসন বিভাগের দায়িত্বশীলতা। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট? সংসদীয় শাসন ব্যবস্থায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনসভার দিকগত হচ্ছে যৌথ দায়িত্বশীলতা বা কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেই কারণে দেখা যায় যে আমরা সংসদীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় সরকারকে একটা দায়িত্বশীল সরকার বা রেসপন্সিবল গভর্নমেন্ট হিসেবে মেনশন করতে পারি। মন্ত্রীগণ কালেকটিভলি বা জয়েন্টলি বা যৌথভাবে সরকারি নীতি এবং শাসন পরিচালনার জন্য আইনসভার নিকট রেসপন্সিবল থাকেন বা দায়িত্বশীল থাকেন। আইনসভা কোনো কারণে যদি আস্থা হারায়, অর্থাৎ ভোট অফ নো কনফিডেন্সে যদি হেরে যায়, তাহলে কিন্তু সরকারকে পদত্যাগ করতে হয়। দ্য গভর্নমেন্ট শুড বি রিসাইড। আবার প্রত্যেক মন্ত্রী তার দপ্তরের কাজ ঠিকমতো করছে কিনা তার জন্য ব্যক্তিগতভাবে বা পার্সোনালিও কিন্তু আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। কথাটার মানে কি? ধরুন উদাহরণ হিসেবে আমরা রেল মন্ত্রকের কথা বললাম। এখন ধরুন কোথাও একটা রেল মন্ত্রকে কোথাও একটা মিসহ্যাপ হলো, বা রেলের কোনো একটা মিসহ্যাপ হলো, বা রেলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো। সেখানে কিন্তু সেই কেন অ্যাক্সিডেন্ট হলো, কি কি লুপহোল ছিল, কার দায়বদ্ধতা কম ছিল, কার দায়বদ্ধতা বেশি ছিল, সেই সমস্ত কিছু অ্যানালাইজ করার জন্য গভর্নমেন্ট তো নিশ্চয়ই সরকার ইনকোয়ারি কমিটি করবে। কিন্তু দপ্তর ঠিক মতো কাজ করছে কিনা তার জবাবদিহি কিন্তু রেল মন্ত্রকের মানে রেল মন্ত্রকের দায়িত্বশীল মন্ত্রীকেই দিতে হবে। সুতরাং তাই বলা হয় দপ্তরের জন্য প্রত্যেক মন্ত্রী ব্যক্তিগতভাবে আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। এরপর যেটা আসে, আরেকটি বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি সংখ্যাগরিষ্ঠ দলের শাসন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সাধারণত নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োজিত করে থাকেন। কথাটার উল্লেখ মানে কি? সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, যদি আমরা একটু ব্রিটেনের কথাই বলি, ভারতবর্ষ তো অনেক সময় বহুদলীয়, যদিও বর্তমানে এখন যেটা রয়েছে সেখানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ গভর্নমেন্ট বা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিজেপি তার গভর্নমেন্ট তৈরি করেছে। সেখানে সেই হিসেবে গ্রেট ব্রিটেনে বলতে পারি, গ্রেট ব্রিটেনে যেমন ধরুন আমাদের দেশের মতো বহুদলীয় ব্যবস্থা নেই। সেখানে রয়েছে বাই পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা। তার ফলে ক্যালকুলেশনটা বা অঙ্কটা অনেক সহজ। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্টে, সেই দলের থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত করা হয়। অন্য দল সাধারণত হি অর হি শি ইজ দ্য হিজ ম্যাজেস্টিজ অপোজিশন, অর্থাৎ বিরোধী দলের জায়গাটা অন্য দল নিয়ে থাকে। সেখানে তাই দেখা যায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সাধারণত ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রপতি
ব্রিটেনের ক্ষেত্রে রাজা বা রানী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে সাধারণত তিনি কি করেন, অন্যান্য মন্ত্রীদের নিয়োজিত করে থাকেন। তাহলে কি বলা যেতে পারে, হি ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ এই প্রধানমন্ত্রী হলো এই মন্ত্রী পরিষদের মধ্যমণি বা সব থেকে উল্লেখযোগ্য পার্সন হিসেবে বিবেচিত হয়ে থাকে। মন্ত্রী পরিষদকে একটা ইউনাইটেড রূপে রাখার ক্ষেত্রে বা একটি ঐক্যবদ্ধ সংস্থা হিসেবে তিনি তিনি পরিচালনা বা কন্ডাক্ট করে থাকেন এবং তিনি পদত্যাগ করলে সাধারণত অ্যাজ এ হোল পুরো মন্ত্রী পরিষদকেও পদত্যাগ করতে হয়। এরপর যেটা বলা যায় সেটা হচ্ছে আইন এবং শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় শাসন ব্যবস্থার সব থেকে বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। There is a cordial relation between the executive and the legislature. মন্ত্রিসভার সদস্যগণ তারা কিন্তু বাই ডিফল্ট আইনসভার সদস্য। কেন কথাটা বলা হচ্ছে, বলা হচ্ছে এই কারণে 5 বছর অন্তর নির্বাচন হয়, সেই নির্বাচনে জয়ী হয়ে তারা কিন্তু পার্লামেন্টারি সদস্য হন বা আইনসভার সদস্য হন। সুতরাং মন্ত্রিসভার সদস্যগণ হচ্ছে দে আর দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেচার এবং তারা সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হয়ে থাকেন যখন যে দল সরকার গঠন করেছে। মন্ত্রীগণ সাধারণত আইনসভার নিকট অর্থাৎ এই লেজিসলেচারের কাছে অর্থাৎ পার্লামেন্টের কাছে বিল প্রস্তাব পেশ করে থাকেন এবং ব্যয়ের জন্য অর্থ দাবি করে। নিশ্চয়ই এটুকু আমাদের মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু কেন্দ্রে একটি বাজেট পেশ করে থাকে কেন্দ্রীয় সরকার। সুতরাং কোথায় করে, সেটা কিন্তু পার্লামেন্টের ফ্লোরে বা বলতে পারেন যে আইনসভায় সেটা কিন্তু পাশ করানো হয়। আচ্ছা, তৃতীয়ত বলা হচ্ছে যে মন্ত্রীগণ আইন প্রণয়নের ব্যাপারে সাধারণত আইন সভাকে তার নেতৃত্ব দিয়ে থাকে। আইনসভার সরকারি নীতির উপর যদি কোনো রকম আক্রমণ হয় তখন তারা সম্মিলিতভাবে বা যৌথভাবে বা কালেকটিভলি ভাবে তাকে কি করার, রেজিস্ট করার চেষ্টা করে বা সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। সুতরাং বলা যায় যে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো রয়েছে, সঙ্গে সঙ্গে তারা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট বা পারস্পরিক নির্ভরশীলতা সেখানে রয়েছে। কেননা আইনসভা, কেন বলা হচ্ছে যে মন্ত্রিসভার কার্যকাল কিন্তু দ্য টেনিওর অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেট মিনিস্টার্সদের টেনিওরটা পুরোপুরি টোটালি ডিপেন্ড অন দ্য পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টে বা আইনসভার উপর নির্ভরশীল হয়ে থাকে। কেন এই কথাটা বলার যৌক্তিকতা কি, সেক্ষেত্রে বলা হচ্ছে আইনসভা যদি মন্ত্রিসভার নীতিকে কি করে, অগ্রাহ্য করে, মানে পছন্দ না করে, অগ্রাহ্য করে। দ্বিতীয়ত মন্ত্রিসভার বাজেটকে অথবা গুরুত্বপূর্ণ বিল যদি মঞ্জুর না করা হয় তবে সেক্ষেত্রে মানি বিল, আমরা জানি পার্লামেন্টে মানি বিল পাস হয় বা বাজেট পাস হয়, অর্থ বিল পাস হয়। সুতরাং সেখানে পার্লামেন্ট যদি বিরূপ কাজ করে তাহলে কিন্তু অসুবিধে হয়ে থাকে মন্ত্রিসভার, কিন্তু সেখানে মন্ত্রিসভার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়। তৃতীয়ত হচ্ছে মন্ত্রিসভার মতের বিরুদ্ধে যদি কখনো কোনো বেসরকারি বিল গ্রহণ করা হয়, আর চতুর্থত হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে, সেটা তো সব থেকে বড় প্রশ্ন, বড় যে ভোট অফ নো কনফিডেন্স অর্থাৎ অনাস্থা প্রস্তাব আনলে সেক্ষেত্রে যদি পার্লামেন্টের দুটো কক্ষের মাধ্যমে যদি এই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তবে কিন্তু মন্ত্রিসভাকে রেজিগনেশন দিতে হয় অর্থাৎ মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সুতরাং দেখা যায় যে বলা যায় যে তাহলে টাইটুলার হেড বা নিয়মতান্ত্রিক শাসকের কি ভূমিকা একেবারেই নেই? উত্তরে বলা যায় যে আছে, তবে খুব সামান্যই ভূমিকা। কেবলমাত্র সরকার গঠনের ক্ষেত্রে এবং যখন নির্বাচনের পর কোন দল যখন অ্যাবসলিউট মেজরিটি পায় না বা সংখ্যাগরিষ্ঠতা না অর্জন করতে পারে তখন কিন্তু রাষ্ট্রপতি নিজে ইনিশিয়েটিভ নেয় এবং সেই সময় কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম হলে সে ব্যাপারে একটা সরকারকে ঠিকমতো গাইড করার ক্ষেত্রে সেখানে রাষ্ট্রপতির কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই প্রসঙ্গে বলা যায় যে সংসদীয় ব্যবস্থা যেখানে সাধারণত রিপাবলিকান হয়ে ওঠে বাই নেচার অর্থাৎ সাধারণতন্ত্রের রূপ নেয়, রাষ্ট্রপতি হলেন সাধারণত আলংকারিক রাষ্ট্রপ্রধান।
জনসাধারণের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন সেখানে কোথায় দুটো দেশের কথা আমরা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে অস্ট্রিয়া, একটা হচ্ছে পর্তুগাল। অন্যান্য দেশ যেমন ভারতবর্ষ, ইতালি, জার্মানি এই সমস্ত দেশে কিন্তু রাষ্ট্রপতি সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, পার্লামেন্ট দ্বারা অথবা একটি বলতে পারেন ইলেকশন কাউন্সিল দ্বারা বা নির্বাচক মণ্ডলীর দ্বারা। ক্যাবিনেটেও কিন্তু দেখা যায় যে প্রধানমন্ত্রীর পদমর্যাদার ক্ষেত্রেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায় বা কিছু বৈশিষ্ট্যতা সেখানে রয়েছে। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সাধারণত সমমর্যাদা ইকুয়াল স্ট্যাটাস তারা মেনটেন করে এটা মনে করা হয় না। সেখানে ক্যাবিনেটকে সাধারণত একটা কালেকটিভ অর্গানাইজেশন বা যৌথ সংস্থা হিসেবে দেখানো হয়ে থাকে বা দেখা হয় বা সেই জিনিসটাই রিফ্লেক্টেড হয় এবং ক্যাবিনেটে সাধারণত প্রধানমন্ত্রীর প্রাধান্য বা সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই প্রসঙ্গে আমরা ব্রিটেনের একজন প্রধানমন্ত্রীর কথা বলতে পারি, যেমন মার্গারেট থ্যাচার। তিনি মারা গেছেন যদিও কয়েক বছর হলো, কিন্তু তাকে বলা হতো জানেন তো লৌহ মানবিক, অর্থাৎ বলা হয় যে লৌহ মানে আয়রন ম্যান। এবং তিনি যে কঠোর হাতে দেশকে শাসন করেছিলেন প্রায় দু ডিকেড, সেটা কিন্তু দেখবার মতোই ছিল। এবং সেখানে তার ক্যাবিনেটে প্রধানমন্ত্রী একটা ভীষণ প্রাধান্য বা অ্যাবসলিউট সুপ্রিমেসি সেখানে ছিল। ব্রিটেনে যেমন এই প্রসঙ্গে বলা যায় যে এটা কিচেন ক্যাবিনেটের কনসেপ্ট, অর্থাৎ ব্রিটেনে করা হয় যে নিশ্চয়ই মন্ত্রী পরিষদ রয়েছে, তার সাহায্যে প্রধানমন্ত্রী দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন, এটা ঠিক কথা। কিন্তু প্রধানমন্ত্রী বেশ কয়েকজন খুব ইম্পর্টেন্ট মন্ত্রীকে নিয়ে নিজে একটা ছোট বা কোর কমিটিও বলবো না, একটা ছোট কাউন্সিল অফ মিনিস্টার্স করে তোলেন, যাকে বলা হয়ে থাকে বিশেষ নামে কিচেন ক্যাবিনেট। অর্থাৎ একটা বাড়িতে যেমন বাড়ির মধ্যে বা গৃহের মধ্যে রন্ধনশালা থাকে, তেমনি সেই রকম বলা যায় যে একটা ক্যাবিনেটের মধ্যেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আবার একটা কোর ক্যাবিনেট তৈরি করা হয়, যেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। এরপর যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য বেনিফিটস বা বলতে পারে যে হোয়াট আর দ্য মেরিটস অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ সংসদীয় ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে। সেখানে বলা যায়, যেটা প্রথমেই বলেছি আলোচনার ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে, শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে ভীষণভাবে একটা কোঅপারেটিভ একটা কর্ডিয়াল রিলেশন বা সহযোগিতা দেখা যায়। এটি সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। মন্ত্রীগণ আইনসভার সদস্য বলেছিলাম এবং আইন প্রণয়নের ব্যাপারে তারা যথেষ্ট নেতৃত্ব দিয়ে থাকে। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারা মন্ত্রিসভার কি হচ্ছে গঠিত হয় বলেছিলাম না, যারা সংখ্যাগরিষ্ঠ দল সরকার সহায়তা মানে গঠন করে থাকেন এবং মন্ত্রীগণ যে সমস্ত বিল আইনসভায় উত্থাপিত করে থাকেন সেগুলো সাধারণত যেহেতু সেখানে তাদের মেজরিটি পার্লামেন্টে থাকে, সহজেই অনায়াসে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেগুলো সহজে পাস হয়ে যায়। দ্বিতীয়ত বলা যেতে পারে যে জনসাধারণের নিকট সরকারের একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতা থাকে। মন্ত্রীগণ সাধারণত ডাইরেক্টলি বা প্রত্যক্ষভাবে আইনসভার যে জনপ্রিয় কক্ষ রয়েছে বা পপুলার চেম্বার রয়েছে, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে ভারতবর্ষের পার্লামেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এই লোকসভার নিকট কিন্তু তারা দায়িত্বশীল থাকে। এর ফলে সরকার চূড়ান্ত ভাবে বলা যায় যে নির্বাচক মণ্ডলীর নিকট কি হচ্ছে দায়বদ্ধ থাকে। জনমত পাবলিক ওপিনিয়ন সেখানে বিশাল ম্যাটার করে। সুতরাং জনমত আইনসভা এবং শাসন বিভাগের মধ্যে এক্সচেঞ্জ অফ ভ্যালুজ অর্থাৎ পারস্পরিক মত বিনিময়, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এবং দায়িত্ব সম্পন্ন যোগাযোগ তথ্য কমিউনিকেশন ডকুমেন্ট ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের বিষয় কিন্তু দেখা যায় যে শাসন ব্যবস্থায় লক্ষিত হয় না। অর্থাৎ সেখানে কি হচ্ছে মন্ত্রীগণ আইনসভার নিকট বেশি ভীষণভাবে দায়িত্বশীলতা তাদের থাকে। তৃতীয়ত বলা যায় যে ইট ইজ ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার অর্থাৎ নমনীয়, এবং দ্বিতীয়ত ইট ইজ স্টেবল ইন ক্যারেক্টার চরিত্রগতভাবে স্থিতিস্থাপক।
সংসদীয় শাসন ব্যবস্থার এটি একটি প্রধান গুণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। মন্ত্রিসভার কার্যকাল কি হচ্ছে নির্দিষ্ট নয় বলে কোনো জরুরি অবস্থায় বা ইমার্জেন্সি সিচুয়েশনের সময় প্রয়োজন হলে সেক্ষেত্রে মন্ত্রিসভার মডিফিকেশন করা যেতে পারে, অর্থাৎ সেখানে কি হচ্ছে পরিবর্তন করা যেতে পারে। সুতরাং কি হচ্ছে ফ্লেক্সিবল ইন নেচার, নমনীয়, অনেকটাই ফ্লেক্সিবল এবং স্থিতিস্থাপক। তৃতীয়ত বলা হচ্ছে মন্ত্রীগণ সাধারণত রাজনীতিতে ভীষণভাবে অভিজ্ঞ এবং পরীক্ষিত। সংসদীয় ব্যবস্থার আরেকটা যেটি গুণ হলো সেটি হলো মন্ত্রিসভার সকল সদস্যই সাধারণত কোন অ্যাসপেক্টে কে বেশি এক্সপিরিয়েন্স সেটা নয়, পলিটিক্যালি বা রাজনীতির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণভাবে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ এবং এরা টেস্টিফাইড লিডার অর্থাৎ পরীক্ষিত নেতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়া বলা হয় যে জনগণের রাজনৈতিক শিক্ষার প্রসার, স্প্রেড অফ পলিটিক্যাল এডুকেশন অফ দ্য পপুলেশন অফ আ কান্ট্রি। সংসদীয় ব্যবস্থায় বা পার্লামেন্টারি সিস্টেমে জনসাধারণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বেশি প্রসারণ লক্ষ্য করা যায়। আসলে বিরোধী দল সবসময় একটা টেন্ডেন্সি থাকে বা তাদের প্রবণতা থাকে শাসক দলের নীতিকে কি করা, ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা। এটি কি হচ্ছে সরকারের ত্রুটি বিচ্যুতির প্রতি নির্বাচক মণ্ডলীর কি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে। নির্বাচক মণ্ডলী মানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর আমরা বলবো হোয়াট আর দ্য ডিমেরিটস বা লুপহোলস অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ সংসদীয় ব্যবস্থার অসুবিধা বলতে কি বোঝানো যেতে পারে। সেখানে দেখা যায় পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, ফার্স্ট বা প্রথম বিশ্বযুদ্ধ এবং সেকেন্ড বা দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং ব্রিটেনের মন্ত্রিসভা সাফল্যের সঙ্গে দেখা গেছে দেশ এবং জাতিকে কিন্তু সে ব্যাপারে খুব ভালোভাবে পরিচালিত করেছে। এখানে যেটা বলা যায় প্রথমত অসুবিধার মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে তীব্র দলীয় মনোভাব। কি রকম, অর্থাৎ বলা যায় যে পার্টি এই ব্যাপারটা ভীষণভাবে গুরুত্ব পেয়ে থাকে। সরকার হচ্ছে দলীয় সরকার, ফলে দলীয় সরকারের বলতে পারো দলীয় মনোভাব অর্থাৎ পার্টি সেখানে মেজর রোল প্লে করে থাকে। বিরোধী দল যে অপোজিশনে বসে সে সাধারণত সর্বদাই সরকারের নীতি বা গুণগুলো বিচার না করে তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে সবসময় দুই হ্যাভ টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে সমালোচনা করব। কারণ এভাবেই বিরোধী দল চেষ্টা করে আগামী পরবর্তী নির্বাচনে 5 ইয়ার্স পরে যে নির্বাচন হবে বা ইলেকশন হবে সেই নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে টু ফর্ম দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার গঠন করার একটা টেন্ডেন্সি তাদের উপর লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যেটা বলা যায় যে মন্ত্রিসভার উপর আইনসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স, অনেকে বলে যে দে আর মোর পাওয়ারফুল দ্যান দ্য লেজিসলেচার অফ দ্য কান্ট্রি, অর্থাৎ মন্ত্রী বা পার্লামেন্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ মন্ত্রিসভার উপর আইনসভার নিয়ন্ত্রণবিহীনতা, সেখানে কিন্তু ততটা আইনসভার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের যেহেতু অ্যাবসলিউট মেজরিটি থাকে সাধারণত, সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং দলীয় নির্দেশের ফলে শাসক দলের সাধারণ সদস্যদেরও আর কি হচ্ছে যেভাবে চলছে চলে, এবং সেখানে কি হচ্ছে যে কোনো কিছু নতুন ভাবে ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ থাকে না। সুতরাং মন্ত্রিসভা তাদের যেভাবে বলে সেভাবেই সাধারণত শাসক দলের সদস্যরা পরিচালিত হয়ে থাকে। তৃতীয়ত বলা যেতে পারে যে হোয়াট আর দ্য মানে বলতে পারো যে ফ্লেক্সিবিলিটি অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ মন্ত্রিসভার পরিবর্তনশীলতা। মন্ত্রিসভা প্রশাসিত সরকার অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে কোন নীতিকে অনুসরণ করতে পারে না, যার ফলে অনেক সময় দেখা যায় যে সুশাসন সম্ভব হয় না। কথাটার মানে কি, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি যদি সেখানে তুলনামূলক আলোচনায় আমরা আসি তাহলে দেখা যায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম বা রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় ক্যাবিনেট সরকারের কিন্তু স্থায়িত্ব অনেক কম। কারণ সংসদে যদি কোনোভাবে এই মন্ত্রী সংসদীয় শাসন ব্যবস্থা কোনো কারণে ভোট অফ নো কনফিডেন্সে বা সংসদের আস্থা হারায়, ক্যাবিনেটকে তার নির্দিষ্ট কার্যকালের আগেই কিন্তু কি করতে হয়, দ্য ক্যাবিনেট শুড বি রিজাইন, অর্থাৎ তাকে পদত্যাগ করতে হয়। সংসদে কোনো দল যদি কোনো কারণে অ্যাবসলিউট মেজরিটি
না পায়, অনেক সময় কোয়ালিশন ফর্ম অফ গভর্নমেন্ট হলে সেখানে মন্ত্রিসভার ঘন ঘন পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ কোয়ালিশন মানে জোট সরকার যদি হয়, সুতরাং এর ফলে কিন্তু শাসন ব্যবস্থার বিঘ্নতা ঘটে। তাই বলা হয় যে সংসদীয় শাসন ব্যবস্থা অনেক সময় কোনো কোনো দেশের ক্ষেত্রে সুশাসনের পরিপন্থী হিসেবে বিবেচনা করা যেতে পারে। তৃতীয়ত যেটা বলা যায়, মন্ত্রিসভার স্বৈরাচারী হবার সম্ভাবনা। এই পার্লামেন্ট বা সংসদ হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুমোদনের একটা স্থান বা একটা টুল বা একটা যন্ত্র। এটি প্রধান মন্ত্রিসভা সাধারণত একটা রিফ্লেক্টর মাত্র বা প্রতিধ্বনি মাত্র। এইভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদীয় গণতন্ত্র অনেক সময় দেখা যায় যে প্রধানমন্ত্রীর গণতন্ত্রে বা বলতে পারো যায় যে ডেমোক্রেসি অফ দ্য প্রাইম মিনিস্টারে পরিণত হয়ে যায়। এছাড়াও যেটা লুফলস এর মধ্যে আরেকটা বলা যায় সেটা হচ্ছে প্রশাসনিক দক্ষতার অভাব। মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত কি বলেছিলাম, রাজনৈতিকভাবে মানুষ দক্ষ হতে পারে, কিন্তু মন্ত্রিসভায় যে সমস্ত সদস্যরা রয়েছে তারা নিজ নিজ ব্যাপারে যে একেবারে খুব দক্ষ সেটা বলা যায় না। সুতরাং মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থায় শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সাধারণত একটা দক্ষতার অভাব দেখা যেতে পারে। মন্ত্রীগণ লোকের কাছে পপুলার হতেই পারে, জনপ্রিয় হতে পারে, কিন্তু তারা যে একজন এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর হবে বা দক্ষ শাসক হবে এমন কোনো কথা বলা যায় না, অর্থাৎ এমন কোনো নিশ্চয়তা নেই। এই হলো তাহলে মোটামুটি বলা যায় সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম। এবং সেখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলা হয়, সংসদীয় শাসন ব্যবস্থার কি বৈশিষ্ট্য আছে, definition of the parliamentary system, what are the characteristics of the parliamentary system, এবং অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থার কি বৈশিষ্ট্য রয়েছে এবং সংসদীয় ব্যবস্থার গুণাগুণ বা তার ভালো এবং মন্দ দিক, অর্থাৎ মেরিটস এন্ড ডিমেরিটস অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তাহলে প্রথমেই আসি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন বা সংজ্ঞা কি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে সাধারণত এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে সাধারণত নেতৃত্বের দায়িত্ব একজন সাধারণত প্রধান শাসক বা প্রাইম অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকে। তিনি আইনসভা থেকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে কাজ করে থাকেন এবং হি শুড বি ইলেক্টেড ফর আ পার্টিকুলার টেনিউর, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত তিনি নির্বাচিত হয়ে থাকেন। সুতরাং এক কথায় যদি আমাদের বলতে হয় বা কম সংক্ষিপ্ত বা কনসাইজ ফর্মে যদি উল্লেখ করতে হয়, একদিকে তিনি হচ্ছেন টাইটুলার হেড অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ দ্য রিয়েল হেড, অর্থাৎ একদিকে হচ্ছেন তিনি নিয়মতান্ত্রিক শাসক এবং অন্যদিকে হচ্ছেন কিন্তু তিনি সত্যিকারের শাসক। এই রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে, প্রধান গুণ বলবো না, প্রধান যে দেশকে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসতে পারি দ্যাট ইজ দ্য ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে আমরা বলতে পারি যে নির্বাচিত একজনকে যে শাসক সে সাধারণত ইলেক্টেড হয়ে থাকেন এবং নির্বাচিত, কখনোই তিনি নমিনেটেড হন না, এবং নির্বাচিত একজন রাষ্ট্রপতির হাতে সাধারণত ইউএস কনস্টিটিউশন বলুন বা যাই বলুন না কেন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যে সমস্ত দেশে দেখা যায় সেখানে সাধারণত সংবিধান তার হাতে ক্ষমতা অর্পণ করেছে বা all the powers has been vested in the hands of the president। এবং কয়েকটি নির্দিষ্ট কারণে, খুব নির্দিষ্ট কতগুলো কারণ আছে, আমেরিকান পার্লামেন্ট যেটাকে আমরা বলে থাকি আমেরিকান কংগ্রেস, সেই কংগ্রেস সাধারণত কিছু কিছু কারণবশত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে বা ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে তাকে কি করতে পারে, ইমপিচ করতে পারে বা অপসারণ করতে পারে। তিনি কংগ্রেস, এদিকে রাষ্ট্রপতি কি করতে পারেন, রাষ্ট্রপতি সাধারণত কংগ্রেস প্রণীত বিলে সাধারণত অসম্মতি জানাতেও পারেন, সেখানে তিনি তার কনসেন্ট দিলেন না, কিন্তু কংগ্রেস যদি
2/3 মেজরিটি ভোটে বা 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে কি করতে পারে, রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতাকে কি করে দিতে পারে, নালিফাই করে দিতে পারে বা নাকচ করে দিতে পারে। রাষ্ট্রপতি তার কাজকে দেশের শাসন ব্যবস্থাকে স্মুথলি বা মসৃণভাবে রান করানোর জন্য, তাকে সাহায্য এবং পরামর্শ দানের জন্য সাধারণত একটা ক্যাবিনেট গঠন করে থাকে। তার কাজে সাহায্য এবং পরামর্শ দানে রাষ্ট্রপতির এই ক্যাবিনেট যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। ক্যাবিনেট মন্ত্রীরা কিন্তু, যেখানে দেখিয়েছি আমরা সংসদীয় শাসন ব্যবস্থায় ক্যাবিনেট মন্ত্রীরা সাধারণত মন্ত্রী পরিষদ সাধারণত তার কাছে, পার্লামেন্টের কাছে তার একটা দায়বদ্ধতা থাকে। ক্যাবিনেট মন্ত্রীরা কিন্তু আমেরিকান ক্যাবিনেট বা এই ধরনের শাসন ব্যবস্থার অনুকরণকারী যে সমস্ত দেশ রয়েছে, তার ক্যাবিনেট মন্ত্রীরা সাধারণত তারা দে আর নট রেসপন্সিবল ফর দেয়ার ফাংশনস টু দ্য কংগ্রেস। তারা কিন্তু মার্কিন কংগ্রেসের কাছে দায়বদ্ধ নন। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে আলোচনা করি, ক্যাবিনেট মন্ত্রীরা, তারা ক্যাবিনেট মন্ত্রীরা তারা কার কাছে দায়িত্বশীল প্রশ্ন ওঠে, সেখানে বলা যায় যে সাধারণত ক্যাবিনেট মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল হয়ে থাকে। এরপর রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার আমরা সাধারণত কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বিবেচনা করতে পারি। প্রথমত কি বলতে বললাম, প্রথমে বললাম রাষ্ট্রপতি হচ্ছেন সাধারণত বলা যায় একই সঙ্গে হি ইজ দ্য both the titular head as well as the real head of the country। অর্থাৎ রাষ্ট্রপতি একই সঙ্গে হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক, অন্যদিকে হচ্ছে প্রকৃত শাসক বা রিয়েল হেড। তিনি একাধারে হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট as well as he is the head of the government। তিনি একাধারে হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং একসঙ্গে সাইমালটেনিয়াসলি হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের প্রধান হিসেবে বিবেচিত হতে পারে। বিবেচিত হতে পারেন মানে বিবেচিত হন। দ্বিতীয়ত রাষ্ট্রপতি সাধারণত ইজ নট দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। রাষ্ট্রপতি কিন্তু আইনসভার সদস্য নন। সুতরাং রাষ্ট্রপতি তার কাজকর্মের জন্য হি ইজ নেভার রেসপন্সিবল ফর দেয়ার ফাংশনস, হি ইজ ফর হিজ ফাংশনস টু দ্য পার্লামেন্ট। অর্থাৎ তার কাছে তার মানে আইনসভার কাছে তার কোনো দায়বদ্ধতাও নেই। তিনি তাহলে কার কাছে দায়বদ্ধ থাকবেন? He is totally responsible to the people of the entire country। তিনি সাধারণত জনসাধারণের নিকট দায়বদ্ধ থেকে থাকেন। রাষ্ট্রপতি সাধারণত নাগরিকদের ভোটে একটা নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত ইলেক্টেড হয়ে থাকেন বা নির্বাচিত হয়ে থাকেন। এই আইনসভা সাধারণত এই টেনিয়র, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি সাধারণত 5 ইয়ার্স টেনিয়র বা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। আইনসভার এই সময়ের মধ্যে তাকে কি করতে পারেন? পদত্যাগ করাতে পারেন না, কোনো খুব গর্হিত কারণ ছাড়া। তার কার্যকাল অর্থাৎ এই 5 ইয়ার্স টেনিয়র পুরোপুরি কার্যকাল বা কনস্টিটিউশনের দ্বারা সাধারণত স্পেসিফাইড হয়ে থাকে বা নির্দিষ্ট হয়ে থাকে। রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনোভাবে কনস্টিটিউশন লঙ্ঘন করার কথা বলা হয়, অর্থাৎ সংবিধান লঙ্ঘন অথবা যদি কোনোভাবে দুর্নীতিমূলক কাজে বা বলতে পারেন যে কোনো রকম ভাবে কোনো রকম করাপ্টেড হন যদি থাকে, তাকে বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আইনসভা তখন ইমপিচমেন্ট পদ্ধতিতে তার বিচার করে থাকে এবং তখন তার নির্দিষ্ট কার্যকালের মধ্যে হয়তো সেটা যদি প্রমাণিত হয় পার্লামেন্টের দুটি ফ্লোরে, তাহলে নির্দিষ্ট কার্যকালের মধ্যে হি শুড বি ইমপিচড, তাকে কিন্তু অপসারিত হতে হবে। রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে সাধারণত পারে না। প্রেসিডেন্টের সেই ক্ষমতাটা নেই। তার কাছে সাহায্য করার জন্য রাষ্ট্রপতি সাধারণত একটা ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন করে থাকে এবং এই মন্ত্রীরা, যেটা বললাম, দে আর টোটালি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকে। রাষ্ট্রপতি আর তার যে মন্ত্রীগণ রয়েছে তারা আইনসভায় উপস্থিত থেকে আইনসভায় সাধারণত তার লিডারশিপটা প্রয়োগ করেন না, নেতৃত্ব দেন না। আইন প্রণয়নে আইনসভা অনেকটাই শাসন বিভাগ থেকে নিয়ন্ত্রণ মুক্ত থাকে।
এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে বলছি আইনসভার মতো কাজ করছে, শাসন বিভাগের মতো কাজ করছে, বিচার বিভাগের মতো কাজ করছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে সেটা সম্ভব হয় একটি মাত্র কারণের দ্বারা, দ্যাট ইজ দ্য ক্ষমতা পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ার। এবং সেই কনসেপ্টটা এনেছিলেন মন্তেস্কু সাহেব। এবং সেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেক দেশের রাষ্ট্র ব্যবস্থায় যদি পলিটিক্যাল সিস্টেমকে আমাদের আলোচনা করতে হয়, সেখানে সরকারের যে তিনটে বিভাগ রয়েছে, আইন, শাসন এবং বিচার বিভাগ, প্রত্যেকে কিন্তু স্ব মহিমায় কাজ করবে। এবং আইন বিভাগ শাসন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, ইন্টারফেয়ার করবে না। শাসন বিভাগ বিচার বিভাগের কাছে মাথা গলাবে না। সুতরাং কি হচ্ছে, আইন প্রণয়নে তাই দেখা যাচ্ছে যে এই আইনসভা বা পার্লামেন্ট অনেকটাই শাসন বিভাগ থেকে কি হচ্ছে, কন্ট্রোল ফ্রি থাকে বা ফ্রি অফ কন্ট্রোল দেখা যায় বা নিয়ন্ত্রণ মুক্ত হয়ে থাকে। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। সেখানে যদি একটু স্থায়িত্ব নিয়ে বা স্টেবিলিটি নিয়ে আলোচনা করি, দেখা যায় যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা পলিটিক্যাল সায়েন্টিস্টদের মতে সাধারণত দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থার তুলনায়, ইন কম্পেয়ার টু দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, তুলনায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার স্টেবিলিটি বা স্থায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রপতি সাধারণত অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে কোন নীতি বা কার্যক্রমকে বা পলিসিকে ফর্মুলেট করতে পারেন বা অনুসরণ করতে পারেন। রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে কোন নীতি বা কার্যক্রম অনুসরণ করতে পারে। সুতরাং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় স্টেবিলিটিটা বা স্থায়িত্বটা অনেক বেশি পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত যেটা বলা যায়, এটা বলা যায় জরুরি অবস্থার পক্ষে বিশেষ উপযোগী। অর্থাৎ যেহেতু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছে অল ইন অল বা উনি সর্বময় কর্তা হিসেবে বিবেচিত হয়ে থাকেন, তাই দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণ করার আগে রাষ্ট্রপতি তার মন্ত্রীগণ কিংবা আইনসভার সঙ্গে পার্লামেন্ট, রাষ্ট্রপতি সাধারণত তার মন্ত্রীগণ অর্থাৎ ক্যাবিনেট, কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেটের সাথে কিংবা আইনসভার সঙ্গে পরামর্শ করতে সাধারণত বাধ্য থাকেন না। তিনি সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন, তবে খুব অ্যাব্রাপ্টলি, খুব ফাস্টলি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটাকে অ্যাক্টিভেট করতে পারেন বা কার্যকর করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা যদি আরেকটা উল্লেখ করা যায়, ইট ইজ ভেরি মাচ কম্পিটেন্ট ইন দ্য ইমার্জেন্সি সিচুয়েশন। অর্থাৎ জরুরি অবস্থায় বিশেষ উপযোগী হিসেবে বিবেচিত হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সেহেতু রাষ্ট্রপতি কি হচ্ছে যে সবসময় তার যে একটা মানসিকতা বা মেন্টালিটি থাকবে যে মন্ত্রীগণের সঙ্গে আলোচনা করবেন কিংবা কি হচ্ছে পার্লামেন্টের পরামর্শ নেবেন, এমন কোনো কথা নেই। তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন বলে এটা জরুরি অবস্থার পক্ষে বিশেষ উপযোগী, আগেই বলেছিলাম, আরেকবার বললাম। এরপর যেটা দ্বিতীয়ত বলা যায় যে সুশাসন এবং দক্ষ শাসক, রুলার হচ্ছে বা বলতে পারো যিনি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন, তিনি বলা যায় যে ভীষণভাবে এফিশিয়েন্ট একজন মানুষ। মন্ত্রীগণ কি হয়ে থাকেন, এখানে সংসদীয় শাসন ব্যবস্থায় যেমন আমরা বলেছিলাম মন্ত্রীগণ হচ্ছে রাজনৈতিক নেতা, তারা যে নিজেদের ব্যাপারে যে দপ্তর তারা গ্রহণ করেন সে ব্যাপারে মুন্সিদানার পরিচয় দেবেন বা প্রশাসনিক দক্ষতা তাদের এমন থাকবে, এমন কথা বলা যায় না। সুতরাং মন্ত্রীগণ রাজনৈতিক নেতা এখানে ততটা নেই। তারা বলা যায় যে দে আর ভেরি মাচ স্পেশালিস্ট ইন দেয়ার ভেরিয়াস ম্যাটার্স। তারা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সাধারণত বিশেষজ্ঞ হিসেবে কাজ করে থাকে। রাষ্ট্রপতি সাধারণত অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রশাসনে বিভিন্ন ডিপার্টমেন্টের ভার তাকে দিয়ে থাকে। তার ফলে শাসন বিভাগেও কি দেখা যায় দক্ষতা অর্জিত হয় বা একটা এক্সিকিউটিভ অনেক এফিশিয়েন্টলি কাজ কন্ডাক্ট করতে পারে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে আইনসভার সদস্যদের ইনিশিয়েটিভ বা উদ্যোগ। আইনসভা কি হচ্ছে সদস্যগণ
বিভিন্ন বিল ও বিষয়ের উপর তাদের দে হ্যাভ দেয়ার ফ্রিডম টু গিভ দেয়ার ওন ওপিনিয়ন, অর্থাৎ তারা তাদের স্বাধীন মতামত দিতেই পারে। এমনকি রাষ্ট্রপতি দেখা যায় যে যে দলের নেতা, সেই দলের নেতাগণ তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যদি তারা মনে করে যে না এই নীতিটা ঠিক নয়, রাষ্ট্রপতি যে নীতি প্রবর্তন করার চেষ্টা করেছেন সেই নীতির বিরোধিতাও করতে পারেন বা অপোজ করতে পারেন। আচ্ছা, তারপরে যেটা বলা যায় সেটা হচ্ছে যে শাসন ও আইন বিভাগের মধ্যে সংঘর্ষের কম সম্ভাবনা থাকে। অর্থাৎ এখানে বলা যায় যে শাসন এবং আইন বিভাগের মধ্যে কি রয়েছে, কনফ্লিকচুয়াল সিচুয়েশন সাধারণত অ্যারাইজ করে না। কেন করে না? অধিকাংশ আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে এই শাসন ব্যবস্থার সঙ্গে আইনসভার শাসন বিভাগের সম্ভাবনা মানে যে কোয়ালিশনের সম্ভাবনা অত্যন্ত কম। কেননা এর আগে একটা কথা বলেছিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ারের যে পলিসি এই শাসন ব্যবস্থায় অনুসৃত হয়। এর ফলে আইন বিভাগ তার সঙ্গে স্ব ক্ষেত্রে ঠিক মতো কাজ করতে পারে, শাসন বিভাগও তাই সেইভাবে কাজ করতে পারে এবং বিচার বিভাগও সেই কাজ করতে পারে নিজ নিজ অঞ্চল বা সিওর মধ্যে থেকে। সুতরাং আপন কর্তব্য বা আপন ডিউটি পালন করতে পারে। এক বিভাগ সাধারণত অন্য বিভাগের দ্বারা কখনোই কন্ট্রোল হয় না বা নিয়ন্ত্রিত হয় না। এরপরে বলা যায় বহুদলীয় রাষ্ট্রের কি রয়েছে, কি পক্ষে কোনটা, বহুদলীয় রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা একটা আইডিয়াল বা আদর্শ বলে বিবেচিত হতে পারে। মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থায় অনেক সময় শাসনতন্ত্র ভেঙে পড়তে পারে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারের অস্তিত্ব অনেক বেশি স্টাউট এবং সেটা শুধু তাই নয় এবং আইনসভার সংখ্যাগরিষ্ঠতার ভোটের উপর সেটা নির্ভর করে না। তাই বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থার পক্ষে অনেক বেশি ভালো। এবার বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার কি কি লুপহোলস রয়েছে বা কি কি অসুবিধা রয়েছে। সেখানে বলা হচ্ছে যেহেতু প্রত্যেকে নিজ নিজ মহিমায় একেবারে উজ্জ্বল, অর্থাৎ আইন বিভাগে উজ্জ্বল, শাসন বিভাগে উজ্জ্বল বা বিচার বিভাগ স্বমহিমায় নিজের কাজটা সম্পন্ন করছে, সুতরাং দেখা যায় যে শাসন বিভাগের সঙ্গে আইন বিভাগের একটা সংঘর্ষের সম্ভাবনা বা একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। ক্ষমতা পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত বলে শাসন বিভাগ আইনে ও আইন বিভাগের মধ্যে যে ইন্টিমেট রিলেশনটা থাকা বলে মনে করা হয়, সেখানে কিন্তু এই শাসন ব্যবস্থায় তার পরিবর্তে বিরোধ অর্থাৎ একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন অ্যারাইজ করার সবসময় টেন্ডেন্সি থাকে, অর্থাৎ বিরোধ এবং সংঘর্ষের সম্ভাবনা বেশি দেখা যায়। তার ফলে অনেক সময় শাসন ব্যবস্থায় সাইনাডাই হয়ে যায়, অর্থাৎ একটা অচলা অবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং দেখা যায় যে রাষ্ট্রপতি শাসিত সরকারের অনেক ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সুশাসনের পরিবর্তে সেখানে কিন্তু কুশাসন বেশি পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং রাষ্ট্রপতি শাসনের অসুবিধার ক্ষেত্রে এটাও লক্ষিত হয়ে থাকে। এছাড়াও দ্বিতীয়ত লুফোলস হিসেবে আমরা কি বলে থাকি, বলা হয় যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হচ্ছে অনেক বেশি স্বৈরতান্ত্রিক, অর্থাৎ এটা বলা যেতে পারে যে অনেক বেশি ডিক্টেটোরিয়াল। স্বৈরাচারী হবার সম্ভাবনা কেন থাকে? রাষ্ট্রপতি হচ্ছে অল ইন অল, তাই রাষ্ট্রপতি অতি সহজেই স্বৈরাচারী হয়ে উঠতে পারে। আর আরেকটাও তার স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে যে তার কাজকর্মের জন্য রাষ্ট্রপতি ইজ নট রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভার নিকট দায়িত্বশীল নন। দায়িত্ব তার একমাত্র রয়েছে টুয়ার্ডস দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি, অর্থাৎ জনসাধারণের নিকট তার একটা দায়িত্বশীলতা থাকে। সেই কারণে অনেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার লুপহোলস বা গলদ বিচার করতে গিয়ে অনেকে এটা বলেন যে এটা একটা ইরেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এটাকে একটা দায়িত্বহীন শাসন ব্যবস্থা বলা যায়, কারণ রাষ্ট্রপতি তার কাজকর্মের জন্য কখনোই জবাবদিহি থাকতে বাধ্য নয়।
এরপরে যেটা বলা যায়, আরেকটা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার আরেকটা যেটা বলা যায়, সেটা হচ্ছে দায়িত্বের অবস্থান নির্ণয় করা কঠিন। আইন প্রণয়নের জন্য কি হচ্ছে, আজকে যেহেতু আইনসভার কাজকর্ম হচ্ছে, প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা, কিন্তু আইনসভার কাজকর্মের পরিধি যেহেতু অনেক বৃদ্ধি পেয়েছে এবং আইনের ক্ষেত্রে যেহেতু যথেষ্ট বেশি কমপ্লিকেসি বা জটিলতা দেখা যায়, তাই আইন প্রণয়নের জন্য আইনসভা বা পার্লামেন্ট কতগুলো কমিটিতে বিভক্ত করে থাকে। তাই এক একটি কমিটিকে অনেক সময় এক একটি আইনের দায় দায়িত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থায় এটা করা সম্ভব নয়। দায়িত্বের অবস্থানই তো নির্ণয় করা অসম্ভব হয়ে থাকে, কারণ সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত একটি মাত্র কমিটি আইন প্রণয়নের কাজে নিয়োজিত থেকে থাকে। এরপরে যেটা বলা যায়, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার আরেকটা যেটা লুপহোলস বা গলদ বলা যেতে পারে, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ অপেক্ষা বিশ্বের স্বার্থের প্রতি অধিকতর কি হচ্ছে নজর দেওয়া। অর্থাৎ কি হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আইনসভা তার কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কমিটির সাহায্য নিয়ে থাকে, কিন্তু এই বিভিন্ন কমিটির দ্বারা যে সমস্ত ধরো আইন প্রণীত হয়ে থাকে, অনেক সময় দেখা গেছে তাদের তবে সেই কি আইনের দ্বারা হয়তো সেখানে সংকীর্ণ স্বার্থ ফুলফিল করা যায়, ন্যারোয়ার যে ইন্টারেস্ট সেগুলো ফুলফিল হয়, কিন্তু সেখানে মানুষের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়। এরপরে বলা হয় সুতরাং জাতীয় স্বার্থ পূর্ণ হয়। এছাড়াও দেখা যায় যে অনেকে বলেন যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা সাধারণত যুদ্ধ বা বলতে পারো যে জাতীয় সংকটে মোকাবিলা করতেও ঠিক মতো পারে না। কেন কথা বলা হয়েছে, এই কথাটা বলা হলো কেন? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত কার্যকাল নির্দিষ্ট হয়ে থাকে। এই নির্দিষ্ট ট্রেনিও থাকার জন্য অনেক সময় যুদ্ধ বা বলতে পারো যে ওই জাতীয় সংকটের সময় প্রয়োজন হলে অন্য আরেকজন ব্যক্তিকে নেতৃত্বে আনা যেতে পারে, সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় দেখা যায় না। এই জন্যই বলা হয় যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় অনেক সময় রাষ্ট্রপতির পক্ষে যুদ্ধ বা জাতীয় সংকটের মোকাবিলা করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়াও আরেকটি কারণ বৈশিষ্ট্য রয়েছে সুপ্রিমেসি অফ দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগের প্রাধান্য। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ক্ষমতার পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ারের নীতি থাকার দরুন, বা যাকে বাংলায় আরেকটি নামেও আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এই থাকার জন্য আইন বিভাগ এবং শাসন বিভাগের কি কি ক্ষমতা রয়েছে এবং তেমন কতখানি তা ব্যাখ্যার ভার অনেক সময় দেখা যায় যে বিচার বিভাগের হাতে ন্যস্ত থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন ধরো আমেরিকার কথা বলতে পারি, সেখানে দেখা যাচ্ছে পার্লামেন্ট ধরো কোনো আইন প্রণয়ন করলো, আইন প্রণয়ন করলো মানে মানে সেখানে ক্যাবিনেট আইন প্রণয়ন করেছে, পার্লামেন্টের দুটি কক্ষের দ্বারা সেটা পাস হয়ে গেল, কিন্তু সেখানে দেখা যায় যে সেটা বিচার বিভাগের কাছে সেই রিলেটেড কোনো মামলা উঠলো, যে আইনসভা এবং শাসন বিভাগ যে আইনটা মানে আইন বিভাগটা তো আইন তৈরি করেছে, শাসন বিভাগ তাতে কনসেন্ট দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি কনসেন্ট দিয়েছেন। সুতরাং আইন বিভাগ ও শাসন বিভাগের কি হচ্ছে সেক্ষেত্রে সেটা ব্যাখ্যা মানে যে আইনটা তৈরি করেছে এবং আইনটাকে প্রয়োগ করার চেষ্টা করছে সেটা কিন্তু দেশের সংবিধান অনুযায়ী হয়নি, তখন সেই সংবিধান অনুযায়ী না হওয়ার জন্য বিচার বিভাগকে কি করতে পারা যেতে পারে, বিচার বিভাগের ক্ষমতা রয়েছে সেই আইনটাকে রিজেক্ট করে দেওয়া বা বাতিল করে দেওয়া। সুতরাং এই ক্ষেত্রে তাহলে কি রয়েছে, বিচার বিভাগের একটা প্রাধান্য রয়েছে। এটা কিন্তু অনেকে বলেন যে এটা কিন্তু গণতান্ত্রিক নীতির বিরোধী হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমি আর কি বলবো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার মধ্যে একটা ছোট্ট করে তুলনা বা কম্পেয়ার করে দিচ্ছি। সেখানে বলা হচ্ছে প্রথমত যেটা বললাম, সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত আইন এবং শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ দেখা যায়।
যার ফলে খুব দ্রুত এবং বলা হয় দক্ষতার সঙ্গে শাসন ব্যবস্থা কন্ডাক্টেড হয়ে থাকে এবং সাধারণত নাগরিকগণ তার দ্বারা বেনিফিটেড হয়ে থাকেন বা উপকৃত হন, এই কথাটা মনে করা হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যেহেতু সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেওয়া হয়ে থাকে, তার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় রাষ্ট্র এবং সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকার ফলে বিভাগগুলো স্ব-স্ব-মহিমায় কাজ করে থাকে। তার ফলে অনেক সময় বা কিছু কিছু ক্ষেত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে অতটা কোঅপারেশন বা সহযোগিতার পরিবর্তে সাধারণত একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন বা বিরোধিতা লক্ষ্য করা যায়। ফলে দেশের শাসন ব্যবস্থা অনেক সময় স্মুথলি রান করে না বা সেখানে একটা অচল অবস্থা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যেটা বলা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় আমরা যে বিষয়টির উপর আরেকটা গুরুত্ব দিয়ে থাকি, যেটা হচ্ছে পপুলার সাভারেনিটি বা জনগণের সার্বভৌমত্ব, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীগণ তার কাজকর্মের জন্য আইনসভা কিংবা পার্লামেন্টের নিকট রেসপন্সিবল থেকে থাকেন বা দায়িত্বশীল থেকে থাকেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যেহেতু দেশের এক্সিকিউটিভ অর্থাৎ এক্সিকিউটিভ হেডই হচ্ছে রাষ্ট্রপতি, তিনি তার আইনসভার কাছে তার কাজকর্মের জন্য কোনো মতে রেসপন্সিবল নন বা দায়িত্বশীল নন। তাই সেই কারণেই দেখা যায় যে আইনসভার প্রতি যেহেতু তাদের দায়িত্বশীলতা থাকে না, তাই দেখা যাচ্ছে যে আইনসভা শাসন বিভাগকেও সেভাবে কন্ট্রোল করতে পারে না বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। তাই দেখা যায় যে সুতরাং রাষ্ট্রপতি শাসিত সরকার একটা পপুলার সরকার হবে বা একটা জনপ্রিয় সরকার হবে বা জনগণের শাসনের প্রকৃত অর্থে মানে সেভাবে জনগণকে ঠিকমতো শাসন করবে, সেটা কিন্তু প্রকৃত অর্থে অ্যাক্টিভেট করা যায় না বা কার্যকর করা যায় না। এরপর যেটা বলা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থা সাধারণত মন্ত্রিসভার কার্যকাল আইনসভার উপর নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ বলা যায় যে আইনসভায় যদি অনাস্থা ভোটে মন্ত্রিসভা হেরে যায়, তখন কিন্তু সেই মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সুতরাং দেখা যায় যে নির্ভরশীল বলে সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করার ক্ষমতাও কিছুটা দেওয়া হয়েছে। জরুরি অবস্থার জন্য কিন্তু খুব শক্তিশালী মন্ত্রিসভা কি হচ্ছে যে কার্যকাল অনেক সময় মন্ত্রিসভা গঠন করা যায় না এবং সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির কার্যকাল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত একটা নির্দিষ্ট হয়ে থাকে বা 5 ইয়ার্স টেনিউর হয়ে থাকে। জরুরি অবস্থায় অনেক সময় এমার্জেন্সির সময় জাতিকে দ্রুত নেতৃত্ব দানের জন্য অনেক সময় অনেকে বলেন যে কি বলা যায় যে অনেক সময় যেটা আর একটা কথা প্রসঙ্গে বলে দিই, সংসদীয় শাসন ব্যবস্থাতে জরুরি অবস্থার জন্য একটা হয়তো শক্তিশালী কি বলা যায় মন্ত্রিসভা গঠন করা যায়। whereas কিন্তু জরুরি মন্ত্রিসভা পরিচালিত না মানে এমার্জেন্সি সিচুয়েশনের সময় সাধারণত প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অনেক সময় যদি ধরুন সে রাষ্ট্রপতি ঠিকমতো অত ভালো কাজ করতে পারে না, তবে সেক্ষেত্রে তাকে হয়তো আমাদের পছন্দ নয় কিন্তু 5 ইয়ার্স টেনিওর থাকতেই হচ্ছে। সুতরাং অনেক সময় জরুরি অবস্থায় জাতিকে উপযুক্ত নেতৃত্ব দানের জন্য কোনো ব্যক্তিকে প্রয়োজন হলেও আর আবার ইলেক্টেড করে বা নির্বাচন করে তোমার কি করা যায় না, সম্ভব হয় না। এছাড়াও দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় যেটা বলেছিলেন যে মন্ত্রীগণ নিশ্চয়ই তারা অভিজ্ঞ, কিন্তু তারা পলিটিক্যালি এক্সপিরিয়েন্সড অর্থাৎ রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ, কিন্তু জ্ঞানের দিক দিয়ে যদি বিচার করো অনেকে হয়তো সেই মুন্সিয়ানা বা সেই জ্ঞান তার মধ্যে লক্ষিত হয় না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় একটি পরিলক্ষিত হয় না। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত তারা তাদের আসপেক্টে অনেক বেশি এক্সপিরিয়েন্স, এমনকি সেক্ষেত্রে ধরো অর্থমন্ত্রী, সে অর্থমন্ত্রী খুব ভালো পাওয়া যাচ্ছে না, বিরোধী পক্ষে কোনো একজন ব্যক্তিকে নিয়ে অর্থমন্ত্রী করতে করা কি সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সেখানে কিন্তু রাষ্ট্রপতি বিরোধী পক্ষে কোনো একজন সদস্য সে যদি খুব ভালো ফিনান্স মিনিস্টার হতে পারে, সেখানে রাষ্ট্রপতি তাকে নিতে পারেন। কিন্তু এই প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এটা তো ভাবাটাই অনেকটা কি হচ্ছে মানে অকুল পাথরের ন্যায় আমরা বলতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে সংসদীয় শাসন ব্যবস্থা
সাধারণত দেখা যায় যে বহুদলীয় রাষ্ট্রের পক্ষে বা বহুদলীয় বা মাল্টি পার্টি বা বলতে পারো যে বহু দল যেখানে রয়েছে, মাল্টি পার্টি যে সিস্টেম রয়েছে বা গভর্নমেন্ট রয়েছে, সেই ধরনের শাসন ব্যবস্থায় সাধারণত সংসদীয় শাসন ব্যবস্থা খুব একটা মুনশিয়ানার পরিচয় দেয় এমন কথা বলা যায় না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত যেহেতু রাষ্ট্রপতি অল ইন অল হয়ে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই নীতিটা নেওয়া হয়ে থাকে যে তাকে মন্ত্রিসভা যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির সাবঅর্ডিনেট বা বলতে পারো যে অধস্তন কর্মচারী হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে সুতরাং দেখা যায় যে তাই সেখানে অনেকে বলে থাকেন যে অভিজ্ঞ জনসমাবেশ কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়। এছাড়াও দেখা যায় যে বহুদলীয় মানে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে যদি লক্ষিত হয় তাহলে দেখা যায় যে এই শাসন ব্যবস্থা অনেক বেশি কি হয়ে থাকে, ব্যয়বহুল হয়ে থাকে, অনেক বড়, অনেক কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে, টাইটুলার হেড রয়েছে, রিয়েল হেড রয়েছে, সুতরাং অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা যদি লক্ষিত হয় তাহলে দেখা যায় যে এই শাসন ব্যবস্থায় কিন্তু সদস্য সংখ্যা কম, তার ফলে সেখানে কিন্তু ব্যয়বহুলতা সেটা কিন্তু দেখা যায় না। অন্যদিকে কিন্তু দক্ষতাও বা এফিসিয়েন্সিও যথেষ্ট বেশি লক্ষিত হয়ে থাকে। এছাড়াও বলা হতে পারা যায় যে রাষ্ট্র সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীগণ কিছুটা সংকীর্ণ মনোভাবা সম্পন্ন হন বলে অনেক সময় দেখা যায় যে এই শাসন ব্যবস্থায় সাধারণত নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ অত গুরুত্ব পায় না। এবং কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণত বলতে পারো যে এই যে সংকীর্ণ স্বার্থ সেই জিনিসটা কিন্তু অত বেশি কি পায় না, ইম্পর্টেন্স বা গুরুত্বটা পায় না। সুতরাং সেই দিক দিয়ে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা খুব ভালো। এবং বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত সংসদীয় শাসন ব্যবস্থার তুলনায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা অনেক বেশি সাকসেসফুল। কেননা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যেহেতু বিভাগগুলো একে একে কাজ করে বা নিজ নিজ সংহারে কাজ করতে সমর্থ হয় এবং নিজ নিজ দায়িত্ব অনেকটাই স্বাধীনভাবে পালন করতে পারে, সেখানে কিন্তু সবাইকে নিয়ে কারণ মুখাপেক্ষী হয়ে কাজ করতে হয় না। এবং এই বহুদলীয় শাসন ব্যবস্থায় যে গণতন্ত্রের ক্ষেত্রে দলগুলো তাদের কাজ করে, সরকার তার কাজকর্মের জন্য জনসাধারণের কাছে তো নয় যে পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে, সুতরাং সেইটা সবসময় মাথায় চলতে থাকে। তার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় সংসদীয় শাসন ব্যবস্থা খুব একটা সাফল্য রাজ করে না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শুধু তারা জনগণের কাছে দায়িত্বশীল, আইনসভার কাছে বা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল নয়। সুতরাং তাদের কাজের মধ্যে অনেক বেশি সেখানে কিন্তু এফিসিয়েন্সি বা দক্ষতা দেখা যায়। এবং অবশেষে বা সর্বশেষে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করি, সংসদীয় শাসন ব্যবস্থা অনেক বেশি খরচে বা ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু যেখানে যেমন ভারতের মতো দেশে যেখানে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে সেখানে এই শাসন ব্যবস্থা অনেক বেশি ব্যয়বহুল, অর্থাৎ সেখানে এক্সপেন্ডিচারও মাত্রাতিরিক্ত হয়ে থাকে। কিন্তু দেখা যায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা সেহেতু এটা একটু সংখ্যা মানে এটা একটু সংক্ষিপ্ত আকারে হয় বলে এই শাসন ব্যবস্থায় কিন্তু ব্যয়বহুলতা অনেক কম হয়ে থাকে। সুতরাং আজকে আমার যে আলোচনার বিষয় ছিল সংসদীয় ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম এবং তাদের গুণ এবং দোষ অর্থাৎ মেরিটস এন্ড ডিমেরিটস অফ দোজ টু সিস্টেম, এবং লাস্টে একটা করলাম কম্প্যারিজন বিটুইন দ্য পার্লামেন্টারি এন্ড প্রেসিডেন্সিয়াল সিস্টেম, অর্থাৎ সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মধ্যে একটা তুলনামূলক আলোচনা। আজকে এখানেই শেষ করলাম।
চ্যাপ্টার 5 বিপিএসসি 133 চ্যাপ্টার 5 এর এখানেই সমাপ্তি। নমস্কার, ভালো থাকবেন।